তাহলে আজ যেটা আমাদের যে ক্লাসটা হবে আর কি, সেটা হচ্ছে পরিষ্কার কথা পলিটি নিয়ে হবে। হুম। দেখো, আজ কি পড়বো আমরা? পার্লামেন্ট। সবাই মোটামুটি নাম শুনেছিস নাকি? নতুন একটা পার্লামেন্ট হয়েছে। তিন রকম, এই তিন রকম বলছি, কিরকম দেখতে জানো, ত্রিকোণা একটা দেখতে এরকম একটা পার্লামেন্ট তৈরি করেছে। হ্যাঁ, বিজেপি। হুম। তো এসব যাই হোক, হয়েছে। আমি বলছি এই যে পার্লামেন্ট, এটা কে? এই জিনিসটা কি? এটা থাকার দরকারটা কোথায়? না, পার্লামেন্ট হচ্ছে আমাদের দেশের লেজিসলেটিভ অর্গ্যান। কি বললাম? লেজিসলেটিভ অর্গ্যান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। খুব মন দিয়ে যা এতদিন ধরে জানিস সেগুলো সব ভুলে যা কিছুক্ষণের জন্য। যেটা বলছি সেটা মন দিয়ে একবার শুনে নে, তাহলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। লেজিসলেটিভ অর্গ্যান, দেখো আমাদের না কিছু কিছু সিস্টেম আছে। একটা হয় লেজিসলেটিভ, একটা হয় জুডিশিয়ারি, আর একটা হয় এক্সিকিউটিভ। এই তিনটে সিস্টেম নিয়ে হচ্ছে আমাদের দেশ চলছে। লেজিসলেটিভ কি করে? ল ইমপ্লিমেন্টেশন করে। ল ইমপ্লিমেন্টেশন কথাটার মানে কি? এই লেজিসলেটিভ কথার এরা করেটা কি? এরা আইন বানায়। কি করে? আইন বানায়। এবার যারা আইন বানাচ্ছে, হ্যাঁ, তাদের একটু ক্ষমতা বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। এরা উম, কি করে তাহলে? মেক লজ, আইন বানাচ্ছে। বেশ দাদা, বুঝলাম। জুডিশিয়ারি কি করে? জুডিশিয়ারি শুধুমাত্র এই যে ধর কাউকে শাস্তি দেবে কি না দেবে ওইগুলো নয়, মানে ল এনফোর্স করছে তা নয়। হ্যাঁ, ল এনফোর্স করছে সেটা নয়, লটাকে রক্ষণাবেক্ষণ করে। জুডিশিয়ারির কাজ কি? এই যে আইন যেটা বানানো হচ্ছে, এই যে ল যেটা বানিয়েছে, এটা ঠিকঠাক করে বানালো কিনা, অর্থাৎ রাইট নাকি রং। হ্যাঁ, কিছু গন্ডগোল আছে কিনা। ধর আমি একটা আইন বানিয়ে দিলাম, সাপোজ, যে আজ থেকে যারা লেখাপড়া করবে না তাদেরকে একটা ত্রিকোণাকৃতির এরকম একটা ঘরের মধ্যে বন্দি করে, ঠিক আছে, উত্তাল ঠ্যাঙানো হবে। আমি বললাম আর কি, এটা একটা আইন। ধর আমি লেজিসলেটিভ, মানে আমি হচ্ছি পার্লামেন্টের একটা মেম্বার, যে তোদেরকে তোদেরকে উদ্দেশ্য করেই বলছি, যারা পড়াশোনা করবে না তাদেরকে উত্তাল ঠ্যাঙানো হবে, এমন ঠ্যাঙানো হবে যাতে টেন্স টু ডাই। কি বললাম? টেন্স টু, মানে ডাই তো হয় না, ডেথ হয়। টেন্স টু ডেথ, মানে একদম মৃত্যুর আগে পর্যন্ত তোদেরকে ঠ্যাঙানো হবে আর কি। এটা ধর আমি একটা আইন পাস করলাম পড়াশোনা না করলে। এবার স্বাভাবিক ব্যাপার, এইখানে জুডিশিয়ারি হস্তক্ষেপ করবে, বলবে দেখো এই যে টেন্স টু ডেথ তুমি বলছো এটা ঠিক কথাই, যে হ্যাঁ শাস্তি দেওয়া উচিত, এটা ঠিক কথা। কিন্তু প্রত্যেকটা মানুষের আমরা জানি কি রাইট টু লাইফ আছে। কি আছে? রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার অধিকার আছে, অর লিভ বলতে পারিস। তা তুমি এদিকে মেরে ফেলতে পেরো না। টেন্স টু ডেথ মানে তো একদম মানে মেরে ফেলাই বলা যেতে পারে আর কি। হ্যাঁ, তো এই লটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না। তার মানেটা কি বোঝাতে চাইলাম? যে লেজিসলেটিভ অর্গ্যান যে ল গুলোকে বানাবে সেগুলোকে দেখবে ঠিকঠাক আছে কি না, কে দেখবে? জুডিশিয়ারি দেখবে। জুডিশিয়ারি দেখার পর যদি সমস্ত ল ফ সব ঠিকঠাক থাকলো, সেটাকে ইমপ্লিমেন্ট করবে কে? সেটা হচ্ছে তোমরা, আর কেউ নয়। সেটার ইমপ্লিমেন্টেশন করে কে? এক্সিকিউটিভ। মানে যেটার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা হবে কি এক্সিকিউটিভ অফিসার, ডাব্লিউবিসিএস, আইএএস, হ্যাঁ, এসব অফিসার হবে তোমরা। আমি জানি, আমি তোমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তাহলে এই যে তোমাদের এক্সিকিউট করতে হবে কোনো একটা তোমরা এক্সিকিউটিভ হবে, মানে কোনো জিনিসকে এক্সিকিউটিভ করবে। হ্যাঁ, এক্সিকিউট করবে, এক্সিকিউটিভ জব করলে। তাহলে সেই লটা বানাচ্ছে কে? লেজিসলেচার বা লেজিসলেটিভ অর্গান অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ হচ্ছে পার্লামেন্ট। কিছু ল স্টেট গভর্নমেন্টও বানাতে পারে। ঠিক আছে, এরপরে সেই লটা ঠিক হলো। হ্যাঁ, আমি বলি 2 মিনিট তারপরে বলবি। জুডিশিয়ারি সেই জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করলো বা দেখলো যে ওটা ঠিকঠাক হলো কি হলো না। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বানালো কে, তাহলে ইমপ্লিমেন্টেশন করবে কে? তোমরা,
অর্থাৎ এক্সিকিউটিভরা। এই ছিল গল্প। এবার এই পার্লামেন্টের ধারণাটা আমাদের কোথা থেকে এলো? দেখো, আমাদের এই যে পার্লামেন্টের যে ধারণা, এটা এলো ব্রিটেন কনস্টিটিউশন থেকে এসছে। ঠিক আছে? যে আমাদের একটা পার্লামেন্ট বানাতে হবে। হ্যাঁ, এবার পার্লামেন্টটা কিরকম হবে? পার্লামেন্টটা হবে বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ মানে একটা আপার হাউস থাকবে, একটা আপার হাউস। যা বলছি এখান থেকেই প্রশ্ন আসবে, তাই যা বলছি মন দিয়ে শোনো। আর একটা থাকবে কি লোয়ার হাউস। দাদা, আপার হাউস আর লোয়ার হাউস বলতে কি বোঝায়? দেখো দাদা, আপার হাউস বলতে বোঝায় হচ্ছে বয়স্কদের ঘর, অর্থাৎ হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস। আর এই যে এইটাকে বলা হয় হাউস অফ কমন। হাউস অফ কমন। দাদা, নামগুলো খুব বাজে বাজে নাম। বললো হ্যাঁ ঠিকই, এই হাউস অফ কমন আর হাউস অফ লর্ডস এই কথা দুটো ইউজ করা হয় ব্রিটেন কনস্টিটিউশনে। কোথায়? ব্রিটেন কনস্টিটিউশনে এই মানে এই কথা দুটো ইউজ করা হয়। কি কি? হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন। আমরা একটু ভদ্র সভ্য গোছের লোক, আমরা তো ইংরেজিটাকে ভাঙিয়ে খাই, একটুখানি বেশি আল্টা মডার্ন বলতে পারিস আমরা। তো আমরা সেজন্য নাম দিয়েছি কি আপার হাউস আর লোয়ার হাউস। প্রথম নাম দিইলুম, বুঝলি কি বুঝলি না? এবার তারপরে কিছুদিন পর আমরা এই নামগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এই আপার হাউসের নাম করে দিয়েছি আমরা রাজ্যসভা। কবে করেছি সেটাও বলবো। আর এই লোয়ার হাউসের নাম করেছি আমরা লোকসভা। ঠিক আছে? তাহলে আমাদের যে পার্লামেন্ট সেটা হচ্ছে বাইক্যামেরালিজম, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট, যাতে একটা আপার হাউস আছে, একটা লোয়ার হাউস আছে। আপার হাউসকে বলা হয় রাজ্যসভা, লোয়ার হাউসকে বলা হচ্ছে লোকসভা। এই যে আপার হাউস আর লোয়ার হাউস, এটা কনস্টিটিউশন যখন চলছিল, মানে কনস্টিটিউশন কবে গৃহীত হয় খোকারা? কনস্টিটিউশন কবে গৃহীত হয় আর কনস্টিটিউশন কবে এফেক্টেড হয় আমাকে একটু বলো তো বাবা। কবে অ্যাডপ্টেড হয়? এফেক্টেড হয়। একদম একজন বললে হবে না, সবাইকে বলতে হবে। 26 জানুয়ারি 1950 হয় আমাদের সংবিধান এফেক্টেড। আর তার ঠিক 1 মাস আগে, অর্থাৎ 26 নভেম্বর 1949 হয় আমাদের সংবিধান অ্যাডপ্টেড। ঠিক আছে? আচ্ছা বেশ, এটা না হয় বুঝলাম। এরপরে আমি যেটা বলছিলাম, তাহলে হাউস অফ লর্ডস আর হাউস অফ পিপল, হাউস অফ কমন, এই দুটো নাম হচ্ছে ব্রিটেন কনস্টিটিউশনে। সেখান থেকে আমরা নাম দিলাম কি আপার হাউস আর লোয়ার হাউস। আপার হাউস নাম পরিবর্তন করে রাখলাম রাজ্যসভা, লোয়ার হাউস নাম পরিবর্তন করে রাখলাম লোকসভা। এই ঘটনাটা ঘটেছিল 1954 সালে। এই যে নাম পরিবর্তনের যে ঘটনা, এটা ঘটেছিল কত সালে? 1954 সালে। অর্থাৎ তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, স্টেট গভর্নমেন্ট অনেক সময় জিজ্ঞেস করে স্টেটের পরীক্ষারা, যে আপার হাউসের নাম পরিবর্তন করে রাজ্যসভা রাখা হয়, এটা কত সালে? এটা হচ্ছে 1954 সালে। বা ঘুরিয়ে লোকসভার নাম পরিবর্তন করে এই লোয়ার হাউসের নাম পরিবর্তন করে লোকসভা রাখা হয় কত সালে? সেটাও হচ্ছে 1954 সালে। এইটুকু বুঝতে হয়তো আশা করি কারুর কোনো অসুবিধা হবে না। এবার বলো। কোনো প্রয়োজন হয়নি, কোনো প্রয়োজন হয়নি না। পার্লামেন্ট, এই যে এটা আমাদের সংবিধানের একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে আর কি। সংবিধান যদি আমরা সংবিধানের মধ্যে আছে, এটা কোথায় আছে? না, এটা আছে আমাদের পঞ্চম, মানে আমি ঠিক বাংলা তো বলতে পারবো না, খণ্ড বলা হয় নাকি পার্টগুলোকে বাংলায়? পার্ট 5। ঠিক আছে? এবং এটা আর্টিকেল কভার করে কত থেকে কত? না, আর্টিকেল কভার করে 79 থেকে 122, অর্থাৎ 79 থেকে 122 নম্বর পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে, যেটা পার্ট 5 এর অন্তর্ভুক্ত, সবটাই হচ্ছে পার্লামেন্টের মধ্যেই পড়ে। অর্থাৎ খুব ক্লিয়ারলি যদি মনে রাখতে চাও, পার্লামেন্টের মধ্যে পড়ে মানে এটা পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে আসছে। ইউনিয়ন গভর্নমেন্ট বোঝো তো? এখন কারা আছে ইউনিয়ন গভর্নমেন্টে? কারা বলে? এই কালারের লোকগুলো আছে রে।
আচ্ছা 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 আচ্ছা, ইউনিয়ন গভর্নমেন্টে কে রয়েছে জানি না, বিজেপি রয়েছে এখন। যাই হোক, এবার পার্লামেন্টকে একটা নাম দেয়া হয়, অনেকদিন আগেই নাম দেওয়া হয়েছে, এখন নয়। সেটাকে বলা হচ্ছে কি, পার্লামেন্টের যে মডেলটা, এই যে লোকসভা, রাজ্যসভা বা আপার হাউস, লোয়ার হাউস, এই হ্যানা ত্যানা, এই সমস্ত নামগুলোকে বলা হয় এক কথায়, এক কথায় যদি বলা হয়, সেটাকে বলা হয় ওয়েস্ট মিনস্টার মডেল। কি বলে? ওয়েস্ট মিনস্টার মডেল। খায় না মাথায় দেয়, কিছুই করে না। ব্রিটেনের যে ব্রিটেনে যে তোমাদের পার্লামেন্ট আছে, সেটা ওয়েস্টমিনস্টার বলে একটা জায়গাতে আছে। ঠিক আছে, ওয়েস্টমিনস্টার বলে মানে যেখানে অবস্থিত আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েস্টমিনস্টার মডেল, আর কিছুই নয়। খায় না, মাথায় দেয় না। বোঝা গেল কি বোঝা গেল না? এবার তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকেই, বলবে হোয়াট ইজ দ্য এক্সট্রিম লেজিসলেটিভ বডি। কি বলবে? হোয়াট ইজ কল্ড দ্য এক্সট্রিম লেজিসলেটিভ বডি। অ্যান্সার বলো। হোয়াট ইজ কল্ড দ্য এক্সট্রিম লেজিসলেটিভ বডি? অপশনে থাকবে কি? পার্লামেন্ট, ঠিক আছে, আপার হাউস, লোয়ার হাউস, তুই একা শুনছিস, বাকিরা কি ঘুমুচ্ছে কানে তেল দিয়ে, আর নাকি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? বলো, এক্সট্রিম লেজিসলেটিভ বডি কাকে বলা হয়? সবাই উত্তর দিয়ে দেখি। পাক্কা? আর কারুর কিছু বলার আছে? টুইঙ্কেল? উনি উচিত তো অনেক কিছু। এক্সট্রিম লেজিসলেটিভ বডি কোনটা? হ্যাঁ রে টুইঙ্কেল, ও কি জয়েন করেনি? কোনটা অ্যান্সার, কোনটা হবে এক্সট্রিম লেজিসলেটিভ বডি? তো সবার কনফিউজ হচ্ছে পার্লামেন্ট বা আপার হাউস বা লোয়ার হাউসের মধ্যে, তাই তো? হ্যাঁ রে হতভাগারা, পার্লামেন্টই তো হবে রে। কেন হবে? কেন হবে? অত সোজা নয়। দেখো, এক্সট্রিম লেজিসলেটিভ বডি পার্লামেন্টকে বলা হচ্ছে। এবার পার্লামেন্ট তো দুটো কক্ষ নিয়ে গঠিত। পার্লামেন্ট দুটো জিনিস নিয়ে গঠিত। কেন হবে না বাকিগুলো? একটা হচ্ছে কি রাজ্যসভা, আর একটা হচ্ছে কি লোকসভা। মন দিয়ে এক একটা কথাকে শোন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, এমন টপিক এটা, মানে পলিটিক্যাল সায়েন্স একটু বুঝতে হবে। এবার দেখো, আমি তোমাদের বলেছি কি পার্লামেন্টের কাজ কি? মেক লজ, মেক লজ। হ্যাঁ রে গরুর দল, কোনো একটা আইন, ধর এটা হচ্ছে সেই আইনটা, একে যদি আমাকে মানে এই আইনটা যদি আমাকে পাস করাতে হয়, বা এটা আমি আরো আরো ভালো কথাই বলি যাতে আমি পরে এটা থেকেই টানতে পারি, এটা একটা অ্যাক্ট। এই অ্যাক্টটাকে যদি আমায় ল করতে হয়, কিভাবে করে কি না করে আমি সেটা পরে আসছি। এটা আমাকে দুটো হাউসের মধ্যেই প্রেজেন্ট করতে হবে। তো লোকসভাতেও প্রেজেন্ট করতে হবে, রাজ্যসভাতেও প্রেজেন্ট করতে হবে। দুটো হাউস থেকেই পাস করতে হবে। পাস করার পর সেটা যাবে কার কাছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। কার কাছে যাবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি করবেন? অ্যাসেন্ট দেবেন। অ্যাসেন্ট দেওয়ার কথাটার মানে কি? সম্মতি দেবে। তবে সেটা ল থেকে মানে অ্যাক্ট থেকে ল হবে। তো সুতরাং একটা হাউসের কাজ নয় এটা, এটা হচ্ছে দুটো হাউসের কাজ। আর দুটো হাউস মিলিয়ে তৈরি হয় পার্লামেন্ট। তাই এক্সট্রিম লেজিসলেটিভ বডি হবে কি? আমাদের পার্লামেন্ট। ক্লিয়ার হলো কি হলো না? আশা করি হবে। এবার দাদা ভালো করে বুঝবে, রাজ্যসভাতেও দু ধরনের লোক থাকে, লোকসভাতেও দু ধরনের লোক থাকে। খারাপ লোক বাজে লোক নয়। এখানে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভাতে দু জায়গাতেই কি হয়? দু ধরনের লোক থাকে, ইলেক্টেড আর নমিনেটেড। মানেগুলো বোঝো? ইলেক্টেড আর নমিনেটেড মানে বোঝো? ইলেকশন করার কথা, ইলেক্টেড মানে তো বুঝিস যে তোদের মধ্যে ধর আমি একজনকে নেতা বলে ঘোষণা করলাম। ভালো করে বুঝবি, তোদের মধ্যে একজনকে আমি নেতা বলে ঘোষণা করলাম, আমি ঘোষণা করেছি, ঠিক আছে? এবং তার আগে তোরা নিজেদের মধ্যে কি করেছিস? সেই চোর রাজা পুলিশ এই চিরকুটে আর কি তোরা ভোট করেছিস, অর্থাৎ তোরা নিজেদের মধ্যেই একটা ইলেক্টেড করেছিস, ইলেকশন লড়েছিস, দিয়ে যে জিতেছে তার নামটা আমি ঘোষণা করলাম। এরপর আর একটা ধারণা হতে পারে যে আমি তোদের মধ্যে থেকে দুটো নামকে বেছে দিলাম, দুটো নামকে আমি বেছে দিলাম, দিয়ে বললাম কি যে এই তোমরা দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও।
তাহলে সেই ব্যাপারটা হয়ে যায় কি নমিনেটেড, অর্থাৎ আমি নমিনেট করছি। সেই রকম ভাবেই রাজ্যসভাতেও দু ধরনের লোক থাকে, যারা ইলেকশন লড়ে জিতে টিতে যায়, বা লোকসভাতেও তাই, লোকসভাতেও তাই, রাজ্যসভাতেও তাই। আর একটা কি হয় না, এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে কি করে, সে কিছু লোকের নাম বলে দেয়, ঠিক আছে, দিয়ে তাদের মধ্যে থেকে মানে তিনি কি করেন, নমিনেট করেন। পাতি কথায় বলতে গেলে কি, তিনি হচ্ছেন নমিনেট করেন। তাহলে এই দু ধরনের লোক থাকে। এই জন্যই তোমরা এই যে ইলেক্টেড মেম্বার এবং নমিনেটেড মেম্বার দুটো হাউস থেকেই যেহেতু তারা রয়েছে, হ্যাঁ, এবং সেটা পার্লামেন্টেরই অন্তর্ভুক্ত, তাদেরকে বলা হয় কি, বোথ অফ দেম আর কল্ড মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। এই যে তোমাদের যে ছোটবেলা থেকে যে ধারণা ছিল, অর্থাৎ এটাকে ছোট কথায় বলা হয় এমপি। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবতে যে এমপি কথাটার মানে হচ্ছে শুধুমাত্র আইদার হয় লোকসভার লোক হবে অথবা রাজ্যসভার লোক হবে, কিন্তু তা কিন্তু নয়। এমপি কথাটার মানে হচ্ছে তারা দুটো হাউসের মধ্যে যে কোনো একটা হাউসের লোক হলেই তাকে আমি এমপি বলবো। মানে আইদার লোকসভার লোক হলেও তাকে আমি এমপি বলবো, যদি সে রাজ্যসভার মেম্বার হয় তাহলেও তাকে বলবো কি আমি এমপি। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট কাদেরকে বলা হয়, যারা হচ্ছে লোকসভা অথবা রাজ্যসভা দুটোর মধ্যে যে কোনো একটা হাউসের তাদের নাম আছে, সেই হচ্ছে কি এমপি। এমপি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। ক্লিয়ার হলো? সে তো নয় হলো দাদা। এইখানে তুমি একটা কথা বলেছিলে দাদা, যে খুব মন দিয়ে বুঝবি, যে পার্লামেন্টের কাজ হচ্ছে আইন বানানো। বেশ, মেনে নিলাম। সে আইনটা এই যে মেম্বারগুলো রয়েছে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, তারাই তো নিজেদের মধ্যে ঠিকঠাক করে আইন টাইন বানিয়ে নিতে পারে। সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রয়োজনীয়তাটা কোথায়? কি বলতে চাইলাম আমি কথাটা? আমি বলতে চাইছি যে পার্লামেন্ট হচ্ছে দুটো হাউস নিয়ে গঠিত, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভাতেও কিছু ইলেক্টেড মেম্বার থাকবে, কিছু নমিনেটেড মেম্বার থাকবে। রাজ্যসভাতেও কিছু ইলেক্টেড মেম্বার থাকবে, কিছু নমিনেটেড মেম্বার থাকবে। এবং পার্লামেন্টের কাজ হচ্ছে কি, আইন বানানো। প্রধান যে কাজ, আইন বানানো। তাহলে এখানকার যে মেম্বারগুলো রয়েছে তারা তো নিজেদের মধ্যেই আইন টাইন বানিয়ে নিতে পারে, এবং সেই যে অ্যাক্ট থেকে লতে পরিণত করে নিতে পারে। এইখানে প্রেসিডেন্টের প্রয়োজনীয়তাটা কোথায়? আমার কোশ্চেনটা বোঝা গেল না, বোঝা গেল না? আমার কোশ্চেনটা বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে প্রেসিডেন্টকে সাইন করতে হবে এরকম আছে কি কোথাও লেখা? আমার তো প্রশ্নটা এই জায়গায়। হ্যাঁ দাদা, লেখা আছে। প্রেসিডেন্টকে সাইন করতেই হবে, না হলে কোনো আইন মানে কোনো অ্যাক্ট ল হবে না, ঠিক আছে? অত সোজা নয়। মানে যেগুলো ইউনিয়ন গভর্নমেন্টের আইন সেগুলোতে সাইন করতেই হবে, এটা লেখা আছে। যখন আমরা প্রেসিডেন্ট পড়বো সেটা আমরা বুঝবো। এবার প্রেসিডেন্ট সম্পর্কে দুটো কথা এখানে পার্লামেন্ট পড়তে গিয়ে আমাদেরকে জানতে হবে। দেখো ভালো করে বোঝো। তাহলে একটা কথা তোমরা বুঝতে পেরেছো, প্রেসিডেন্ট কে? এ হচ্ছে নট এ মেম্বার অফ, নট এ মেম্বার অফ রাজ্যসভা, আমি আর এস লিখবো। আবার এও হচ্ছে নট এ মেম্বার অফ লোকসভা। তাহলে না তো প্রেসিডেন্ট রাজ্যসভার মেম্বার, না তো প্রেসিডেন্ট লোকসভার মেম্বার, বাট হি অর শি, মাস্ট না লিখে এখানে ইজ দিয়েই বুঝিয়ে দেওয়া যাবে, ইজ ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। কেন ইন্টিগ্রেশন কথাটা মানে কি রে? আমরা ছোটবেলায় আমরা 11-12 অনেক সময় আমরা ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন কথাটার মানে কি? ইন্টিগ্রেশন করে কেন? যারা সায়েন্সে পড়েছিস তারা আমাকে বলতো ইন্টিগ্রেশনের কথাটার মানে কি? হোয়াই ইন্টিগ্রেশন ইজ নিডেড? কি প্রয়োজনীয়তা কি? ইন্টিগ্রেশন কেন করে? মানেটা কি ইন্টিগ্রেশন করার কথা? আমরা যে মানে ইন্টিগ্রেট করি, মানে কি, কি করি আমরা ইন্টিগ্রেশনে? ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট আমি বোঝাতে বলিনি, আমি শুধু বলেছি ইন্টিগ্রেশনের মানে কি।
যোগ যোগ সামেশন না বলে বাংলা কথায় বল যোগ করি। ডেরিভেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর ডেরিভেটিভ করার মানে হচ্ছে বিয়োগ করা, আর কিছু নয়, ঠিক আছে? এবার বিয়োগের আর এক ফর্ম হচ্ছে ভাগ, সেজন্য ওসব আসে পরপর। তাহলে বোঝাতে চাইলাম কি, যে ইন্টিগ্রেশন করি মানে হচ্ছে যোগ করি, অর্থাৎ ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট মানে হচ্ছে প্রেসিডেন্টও পার্লামেন্টের একটি পার্ট। পার্লামেন্টের একটি পার্ট কেন? ওই যে কোনো একটা অ্যাক্ট থেকে ল করতে গেলে আমার কার অ্যাসেন্টের প্রয়োজন পড়বে? সে হচ্ছে আমার প্রেসিডেন্টের। দ্যাটস ওয়াই হি অর সি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। এই যে এত বড় কথা আমি তোমাদেরকে বললাম, এই গোটাটা লেখা আছে কোথায়? আর্টিকেল 79-এ। আর্টিকেল 79, আমি মন গড়া কথা বলি নাই, আমি মন গড়া কথা বলি নাই। আর্টিকেল 79 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে? দেখা যাক আর্টিকেল 79 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলে। কোথাও আছে কি এখানে লেখা? হুম, কি বলছে দেখো, মন করা কথা বলি নাই। আর্টিকেল 79 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে, বলে কি বলছে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট ফর দ্য ইউনিয়ন হুইচ শ্যাল কনসিস্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড টু হাউসেস। কি বললাম? আর্টিকেল 79 কি বলছে? দেয়ার শ্যাল বি, যেখানে যেখানে সংবিধানে শ্যাল কথাটা পাবে, এই শ্যাল কথাটার মানে কি? মাস্ট। এই শ্যাল কথাটার মানে হয় মাস্ট, মানে হতেই হবে। আর যেখানে যেখানে মে কথাটা পাবে সংবিধানে, সেখানে মানে হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? তো যেখানে যেখানে, তাহলে দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট ফর দ্য ইউনিয়ন হুইচ শ্যাল কনসিস্ট অফ, অর্থাৎ আবার হতেই হবে, প্রেসিডেন্ট অ্যান্ড টু হাউসেস, অর্থাৎ দুটো হাউস, যেটা আমরা পড়লাম, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা, এবং তার সাথে সাথে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে তাহলে কি জানতে পারলাম আমরা আলটিমেটলি? যে পার্লামেন্ট কনসিস্ট অফ থ্রি থিংস, মানে পার্থক্যতা বোঝা যেতে পারে। তাহলে পার্লামেন্ট তিনটে জিনিস দিয়ে তৈরি। কি কি? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। এই তিনটে দিয়ে তৈরি হয় কি আমাদের পার্লামেন্ট। বোঝা গেল কি বোঝা গেল না? এরপরে এই যে পার্লামেন্ট, সে হচ্ছে কে হয় না বললাম আমি? নট এ মেম্বার অফ রাজ্যসভা, নট এ মেম্বার অফ লোকসভা, বাট হি ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ মেম্বার। এবং এবং আরেকটা কথা মনে রাখবে, তাহলে প্রেসিডেন্ট এমপি তো নয়, প্রেসিডেন্ট তো মেম্বার অফ পার্লামেন্ট নয়, ঠিক আছে? কিন্তু তিনি হচ্ছেন এক্সিকিউটিভ হেড। তোমাদের সংবিধানে কোশ্চেন আছে, হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ পার্লামেন্ট? তিনি কে? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল না বোঝা গেল না কি কি বলতে চাইলাম? যা যা বললাম সেগুলো বোঝা গেল না সব মাথার উপর দিয়ে গেল? ক্লিয়ার? বাকিরা? চলো, এরপরে আমরা একটা জিনিস আমরা পড়বো, যেটা হচ্ছে কি, দেখো, তাহলে অর্গান অফ পার্লামেন্ট হ্যানা ত্যানা এসব আমি তো বললাম। এবার দেখা যাক যে তোমাদের এবার একটা জিনিস একটু বোঝাই। এই যে তোমরা ভোট দাও, তোমরা কি দাও? ভোট দিতে যাও, তাই তো? ভোট তোমরা অনেক অনেক ক্ষেত্রে দাও, বিধানসভার ভোট দাও। তোমাদের কথা বলছি, মানে আমাদের কথা আমি বাদ এখানে, তোরা তোদের কথা। তোরা লোকসভায় ভোট দিস না? বিধানসভায়, লোকসভায়, পঞ্চায়েত ইলেকশন ভোট দিস তো? হ্যাঁ কি না দে রে, একটু হ্যাঁ হু দে, তবে না পড়াতে ভালো লাগবে। তাহলে বিধানসভায় ভোট দিচ্ছিস তোরা, লোকসভায় ভোট দিচ্ছিস তোরা, পঞ্চায়েতে ভোট দিচ্ছিস তোরা, শুধু ভোট দিয়েই যাচ্ছিস, লাভের লাভ কিছু হচ্ছে কি? সেটা পরের কথা। এর লোকগুলো যায় কোথায় রে? বিধানসভাতে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আছে আগে বলতো? আর লোকসভাতে কতগুলো আছে? হ্যাঁ,
দীপাবলি, বিধানসভাতে কতগুলো সিট আছে? বাকিদের মধ্যে কেউ বল, আফুর বল। হ্যাঁ রে, কি বলছি এতক্ষণ ধরে আমি? ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আছে বিধানসভায়? 245টা? তো পড়াশোনা ছেড়ে দেয়, বুঝলি? তোরা পড়াশোনা ছেড়ে দেখা, তোরা এতদিনে তোরা 294টা রে, এতদিন ধরে তোরা ভোট দিয়ে যাচ্ছিস। 294টা সিট আছে বিধানসভাতে আর 42টা সিট আছে লোকসভাতে। ছ্যা 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 ছ্যা। তোরা পলিটি পড়তে এসছিস, কি আর বলবো। তাহলে এই যে তোরা ভোট দিস, বিধানসভাতে যাচ্ছিস, লোকসভাতে দিচ্ছিস, তোরা তো কোনোদিনই পার্লামেন্টের জন্য ভোট দিয়েছিস আজ পর্যন্ত শুনেছিস? দিয়েছিস, তোরা জানিস না, তোরা দিয়েছিস। এই যে লোকসভার ইলেকশনটা যেটা হয়, পার্লামেন্টে কি আছে? লোকসভা আছে তো। তাহলে এই যে তোরা 42টা আসন থেকে তোরা লোক পাঠাচ্ছিস, 42টা আসনে যারা লোক দিয়েছিস তোরা, তারা কোথায় যাবে? তারা লোকসভাতে যাবে। আর রাজ্যসভাতে তোমরা লোক পাঠাতে পারো না। হ্যাঁ, এই যে 294টা সিট আছে, তোমরা যাদেরকে নির্বাচন করে, অর্থাৎ এই 294 জনাকে পাঠালে, তোমরা কোথায় পাঠালে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে পাঠালে, মানে নবান্নে পাঠিয়েছিস ধর এক কথায়। এই নবান্নর পর থেকে, মানে নবান্ন বা ওয়েস্ট বেঙ্গল যে আমাদের যে নবান্ন তো নয়, মানে ওটা তো কার্যালয় হয়ে গেল, আমাদের যে বিধানসভা বিধান কক্ষ যেটা রয়েছে আর কি, সেখানে তোরা পাঠালি। এই 294 জনের কাছ থেকে 16 জন তারা নিজেদের মধ্যে ইলেক্ট করে। কি বললাম? ধর আমরা ভোট দিয়ে 294 জনকে ইলেক্ট করে পাঠালাম, ঠিক আছে, গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে। এই 294 জনের মধ্যে থেকে 16 জন এরা নিজেদের মধ্যে ইলেক্ট করে, যার মধ্যে চিফ মিনিস্টারের মানে কথাটাই হবে শেষ কথা, ঠিক আছে। চিফ মিনিস্টার বলে দেবে কাকে কাকে পাঠাতে হবে। মানে আমাদের যেহেতু মমতা ব্যানার্জি, তো বুঝতেই পারছিস, হ্যাঁ, ওনার একটুখানি ইয়েটা বেশি, হ্যাঁ, পাওয়ারটা একটু বেশি। তাহলে এই যে 294 জনের মধ্যে 16 জনকে আমরা পাঠালাম কোথায়? 16 জনকে, আমরা নয়, এই 294 জনের মধ্যে 16 জন যাবে কোথায়? রাজ্যসভায়। ঠিক আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিটটা হচ্ছে ম্যাক্স, এখনো পর্যন্ত কতজন আছে? 16 জন। আর লোকসভার সিট সংখ্যা কতজন আছে? 42টা। ঠিক আছে, এটুকু বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না নাকি আরেকবার বলবো? জানি তো এই জায়গাটাতেই তো ঘোলাবে। বলছি, আগে এটা বোঝ, এটা না বুঝে আগে এটা বোঝ। আমাদের রাজ্যসভাতে, আগে এটাই বোঝ তোরা, ওইটা তারপরে বুঝবি। রাজ্যসভাতে টোটাল কতগুলো সিট আছে জানিস? মানে ম্যাক্সিমাম রাজ্যসভাতে সিট হতে পারে কতগুলো? 250টা। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট কতগুলো আছে? কোথায় ছিলে, কোথায় অ্যান্সার দিলে না? 200। ও, অ্যাট প্রেজেন্ট হচ্ছে 245টা। তাহলে ম্যাক্সিমাম কতগুলো হতে পারে? 250টা। বর্তমানে কতগুলো আছে? 245টা। এই 245টার মধ্যে আমি তোমাদেরকে কি বলেছি? ইলেক্টেডও থাকবে আবার নমিনেটেডও থাকবে। কি বলেছি? ইলেক্টেড থাকবে আবার নমিনেটেড থাকবে। ভাগটা বোঝাচ্ছি, ভালো করে বোঝ। ইলেক্টেড মেম্বারের সংখ্যা কত জানো এদের মধ্যে থেকে? 245-এর মধ্যে 233। হ্যাঁ, তাহলে যোগ করলে কত হয়? 233টা। আর নমিনেটেড হয় কতজন বাই দ্য প্রেসিডেন্ট? সেটা হচ্ছে 12টা। এইটা হচ্ছে এইটা হচ্ছে রাজ্যসভার সিট সংখ্যা। এই যে ও যে কথাটা বললো ইলেক্টেড 233টা, এই ইলেক্টেড 233টারও আবার ভাগ আছে। ইলেক্টেড যে 233টা সিট, তার দুটো ভাগ আছে। একটা হচ্ছে কি, স্টেট থেকে যাবে, আর একটা যাবে কোথা থেকে? ইউনিয়ন টেরিটরি থেকে। স্টেট থেকে কতগুলো যায়? 229টা। আর ইউনিয়ন টেরিটরি থেকে যায় 4টে। পুরো সংখ্যাটাই তোদেরকে বুঝিয়ে দিলাম যে এইভাবে ভাগ হচ্ছে। আশা করি বোঝা গেল। এবার ধর, তাহলে আমাদের
এখন 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। ভালো করে বোঝ এবার। 28টা স্টেটস আছে আর 8টা আছে ইউটি। তাহলে 28টা স্টেট থেকে আমাকে 229টা মেম্বার পাঠাতে হবে। আর 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যেও সব কটা থেকে যায় না। যায় কোনগুলো থেকে জানো? কেন যায় সেটা আমি পরে বলছি। যায় 3টে থেকে। হ্যাঁ, কোথায় কোথা থেকে যায়? পুডুচেরি, হ্যাঁ, দিল্লি আর জম্মু কাশ্মীর। এই 3টে ইউটি থেকে যায়। 8টার মধ্যেই 3টে থেকে যায়। এই 3টে থেকে কজন যায়? 4 জন যায়। তার মধ্যে দিল্লি থেকে যায় 2 জন, পুডুচেরি থেকে যায় 1 জন আর জম্মু আর কাশ্মীর থেকে যায় 1 জন। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি বলেই দিলাম। তাহলে দাদা মেন কথা হচ্ছে কি, 28টা স্টেট থেকে আমার 229 জনকে পাঠাতে হবে। ভাগ করলে মেলে? ভাগ করলে কি মিলবে? মিলবে না। তার মানে প্রত্যেকটা স্টেট থেকে আলাদা আলাদা সংখ্যার মেম্বাররা যায়। কেন যায়? কারণ আছে, সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে প্রথমত হচ্ছে কি, যে 28টা স্টেট থেকে 229টা মেম্বারকে পাঠাতে হবে। তার মধ্যে 28টা স্টেটের মধ্যে একটা স্টেট হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে কজন? 16 জন। এরপরে বুঝতে পেরেছিস সমু? পুরো ভাগটা বোঝা গেল? সবার বোঝা গেল? সবার ক্ষেত্রে ক্লিয়ার হলো এটা? যে ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে 16 জন যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা দাদা, 28কে যদি আমি 16 দিয়ে গুণ করি 229 হয় না, তাই না? তাহলে এই যে তুমি বললে, এখানেই প্রশ্ন করা উচিত, প্রশ্নের ওপর প্রশ্ন, তবে তো পড়া হবে। যে 229টা মেম্বার দাদা স্টেট থেকে যাবে, বা আমি ধরে নিই 233টাই যদি যায় দাদা ইলেক্টেড হয়ে, 28টা থেকে যে স্টেট থেকে যাবে আর 3টে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ 31 থেকে যাবে। ছেলে 31টা জায়গা থেকে 233টা লোক যাচ্ছে, এ তো জিন্দেগিতে ভাগ করে মেলাতে পারবো না দাদা। আমি বলবো হ্যাঁ মেলাতে পারবে না। কেন মেলাতে পারবে না? না, আমাদের ভারতবর্ষে এই যে মেম্বার সিলেকশন বা ইলেকশন, এই যে গোটা ব্যাপারটা, এটা চলে দুটো পথ, মানে একটা পদ্ধতি আছে। ঠিক আছে, সেটাকে বলা হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কি বলা হয়? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যায়। হ্যাঁ, মানে আমি একটুখানি বোঝাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কথাটার মানে হচ্ছে, যে রাজ্যের ধর, যে এটা ধর একটা রাজ্য ইউপি, আর এটা ধর একটা রাজ্য গোয়া। ঠিক আছে, ইউপির আকার, আয়তন, লোক সংখ্যা সব বেশি কার থেকে? গোয়ার থেকে। হ্যাঁ কি না? তাহলে ইউপি যদি 10টা লোক পাঠায় সাপোজ, তাহলে গোয়ার তার জায়গায় আমার 2টো লোক পাঠালেই কাজ হয়ে যাবে, কি হবে না? হবে কি হবে না আগে বল? হ্যাঁ কি না? তাহলে আমাদের এই যে ভাগ বাটোয়ারাটা করা আছে ঠিক এই নিয়মেই। যে রাজ্যের আকার এবং আয়তন এবং জনসংখ্যা, নট অনলি আকার আয়তন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে জনসংখ্যা, যে রাজ্যের জনসংখ্যা যত বেশি হবে তার রিপ্রেজেন্টেশন অফ সিটস ইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা, সেটাও কি হবে? বেশি হবে। কি বললাম? যে রাজ্যের জনসংখ্যা বেশি হবে, বা তার আকার আয়তনের দিক থেকে জনসংখ্যা হচ্ছে বেশি হবে, আকার আয়তন জনসংখ্যা সমস্ত দিক থেকে বেশি হবে, তাহলে সেই রাজ্যের রিপ্রেজেন্টেশন অফ সিটস ইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা বেশি হবে। অর্থাৎ তার উপর নির্ভর করে হবে, ওই লোকজন বা তার আকার আয়তনের উপর নির্ভর করে হবে। ওই জন্যই আমাদের 229 বা 233টা সিট আছে। কোনো যোগ বিয়োগ ভাগ গুণ করে মেলামিলির কোনো গল্প এখানে নেই। ঠিক আছে, এইটুকু হচ্ছে ব্যাপার। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, নাকি না মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ হু দে রে, তোরা সব ঘুমোচ্ছিস কেন? তাতে কি যায় আসে? কার কার কার? হ্যাঁ, সিট সংখ্যাও বেশি। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 16টা, এমপি থেকে কটা যায়? 12টা নাকি? 14টা মনে হয় না?
জনসংখ্যা, জনসংখ্যা সব কটাই মানে সব ডিপেন্ড করবে। ঠিক আছে, 12টা সম্ভাব্য, 12টা না কতগুলো আমার ঠিক মনে নেই এখন, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলের 16টা, এটুকু বলতে পারি। আচ্ছা, আর যদি বলে, এখান থেকেই তোরা বললি যখন বলে দিই, হাইয়েস্ট নাম্বার অফ সিট কার আছে যদি বলে, সেটা হচ্ছে ইউপির 31টা। আমাকে বলতে দে, রাজ্যসভাতে হাইয়েস্ট নাম্বার অফ সিট আছে কার? ইউপির। কতগুলো আছে? 31টা। ঠিক আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কতগুলো? 16টা। এটা জেনারেল নলেজের জন্য তোদের একটু বলে দিলাম আর কি। এরপরে যেখানে পড়াচ্ছিলাম সেটাই আমি ফিরি। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েস্ট, মানে আমাদের রাজ্যসভার স্ট্রাকচারাল অফ সিটস। আমাদের স্ট্রাকচারাল অফ সিটস হচ্ছে এই রকম রাজ্যসভার। আজকে রাজ্যসভাটাই পড়বো আমরা। ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টেশন অফ সিটস বোঝা গেল। কোথা কোথা থেকে রিপ্রেজেন্ট হয় সেটাও বোঝা গেল, যে আমাদের স্টেট গুলো থেকে হয় এবং ইউটি গুলো থেকে হয়। ইউটির মধ্যে আবার শুধুমাত্র 3টে থেকে হয়, পুডুচেরি, দিল্লি এবং জম্মু কাশ্মীর। ঠিক আছে, বেশ দাদা, বুঝতে পারলাম। এরপরে তোমাদের কাছে প্রশ্নটা করি, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে যখন বিধানসভার ইলেকশন হয় দাদা, তখন আমরা 294টা ভোট দিই, 294টা আসনের থেকে লোকজন লড়ে, অথচ মাত্র 16 জনকে পাঠায় গো দাদা। হ্যাঁ কি না? 16 জনকে পাঠাচ্ছে, বাকিরা যাচ্ছে কোথায়? দেখো, এই যে 16 জনকে পাঠানোর নিয়মটাকে বলি, এই 294টা লোক, এরা, এদেরকে কি করেছি? ডাইরেক্টলি ইলেক্টেড, কিন্তু এরা এরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড বাই আস, ডাইরেক্টলি ইলেক্টেড। কিন্তু এই যে 16টা মেম্বার যারা রাজ্যসভায় যাচ্ছে, এদেরকে কি আমরা চুজ করেছিলাম? এদেরকে কি আমরা চুজ করেছিলাম? না। তাহলে এরা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড। অর্থাৎ যারা যারা রাজ্যসভার মেম্বার হয় বা রাজ্যসভাতে যারা যায়, তাদেরকে তোমরা পাঠাও না বাবা, তাদেরকে, তারা যাদেরকে আমরা বিধানসভার ভোটের মধ্য দিয়ে এই 294টা লোককে পাঠিয়েছিলাম, অর্থাৎ এক কথায় বলতে গেলে যাদেরকে আমরা এমএলএ করে পাঠাইছিলাম, ওই এমএলএ গুলো নিজেদের মধ্যে ভোটাভুটি করে দিয়ে লোকসভার মেম্বার চুজ করে। বোঝা গেল না বোঝা গেল না, আগে বল। কেউ হ্যাঁ দিচ্ছে না, দেখো, মানে কারুরই বোঝা যায়নি নাকি? তোকে উত্তরটা কে দেবে? আমার বাবা? ওপর থেকে ডেকে নিয়ে আসবো আমি? বোঝা গেল? এবার দাদা, তাহলে এই তো হচ্ছে গল্প। এবার তোমাদের আরেকটা প্রশ্ন এখান থেকে করি। এই যা যা বলছি সব নোটে লেখা আছে, সেটা আমি পড়াচ্ছি, আগে বুঝিয়ে দিই। এই যে দাদা, তুমি একটা কথা বলে, তুমি বললে এই 3টে ইউনিয়ন টেরিটরি থেকেই একমাত্র লোক যায়। কটা যায়? 4টে যায়। বাকি যে 5টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, তারা কি দোষ করলো যে সেখান থেকে আমরা লোক পাঠাই না? স্বাভাবিক ব্যাপার, প্রশ্ন মাথার মধ্যে আসা উচিত কিনা, যে ইউটি থেকে 4টে লোক যাচ্ছে, বাকিরা কি দোষ করলো যে তাদের কাছ থেকে আমি লোক পাঠাচ্ছি না? না, দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এক্ষুনি একটু কথা বললাম, যে এই যে এমএলএ যাদেরকে নির্বাচন আমরা করি, তারা নিজেদের মধ্যে ঠিকঠাক করে দিয়ে যায় কোথায়? রাজ্যসভায় লোক পাঠায়। এবং এমএলএ নির্বাচন করার জন্য আমরা ভোট দিই কোথায়? বিধানসভাতে ভোট দিই। অর্থাৎ আমরা কি করি? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন করাই। ওয়েস্ট বেঙ্গলে কি হয়? স্টেট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে বোঝ, লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি রয়েছে, তার কি হয়? ইলেকশন হয়। তবে 294টা লোক কি হয়? ইলেক্টেড হয়। এবং তারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করে 16টা পাঠাচ্ছে, যা করছে করছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তবে কি হচ্ছে? ভোট হচ্ছে, দিয়ে 294টা লোক ইলেক্টেড হচ্ছে। এই যে বাকি যে 4টে বা 5টা, বাকি যে 5টা আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে না, সেখানে কোনো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাই। কি বলতে চাইলাম? সেখানে কোনো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে পারিস, বা লেজিসলেটিভ কাউন্সিল, এক কথায় বলা যেতে পারে, আরো ভালো বলা উচিত কি, লেজিসলেটিভ, হ্যাঁ, লেটিভ কাউন্সিল, এটা বলাটা বেটার হবে। লেজিসলেটিভ কাউন্সিল নাই। তাহলে লেজিসলেটিভ কাউন্সিল যদি না থাকে,
তারা কি করতে পারবে না? তারা কোনো রিপ্রেজেন্টেশন দিতে পারবে না। তারা কোনো রিপ্রেজেন্টেশন দিতেই পারবে না, কারণ সেখানে তো লেজিসলেটিভ কাউন্সিলই নাই। সেই জন্য মাত্র 3টে ইউটি থেকে লোক যায়। কি কি? 3টে ইউটি থেকে লোক পাঠানো হয়। কি কি? পুডুচেরি, দিল্লি আর জম্মু কাশ্মীর। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? হয়েছে? এবার তোমাদের জেরক্স আমি নিয়ে যাই প্রথম থেকে। দেখো এবার খেলাটা দেখো, যা যা পড়ালাম এখানে সেগুলো আছে কি নাই একটু দেখো। পর তোদের কাছে নোট আছে তো? এই নোট বলতে ওই নোট তো থাকার কথা নয় নাকি? কি আছে তোদের কাছে? যাই থাকুক, এটা নোটটা জেরক্স করিয়ে নিস। তাহলে পার্লামেন্ট হচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ, পার্লামেন্ট ইজ দ্য লেজিসলেটিভ অর্গান ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, বলে দিয়েছি। নোন অ্যাজ দ্য ওয়েস্টমিনিস্টার মডেল, এটাও বলেছি, এটাও বলেছি। আর্টিকেল 79 থেকে 122 পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ কম্পোজিশন, ডিউরেশন, অফিসেস, প্রডিউস, কি লিখেছি, প্রসিডিওর, প্রিভিলেজ, পাওয়ার অ্যান্ড সো অন, ওসব পরে আসবো। তাহলে এই 79 থেকে আমাদের 122 এবং পার্ট 5-এ রয়েছে কি আমাদের পার্লামেন্ট, এটাও বলেছি। ওয়েস্টমিনিস্টার মডেল যেটা হচ্ছে আমাদের ব্রিটেন, ওখান থেকে নেওয়া হচ্ছে। এক্সট্রিম লেজিসলেটিভ বডি কি আমাদের? পার্লামেন্ট। পার্লামেন্টের তাহলে দুটো কক্ষ, লোকসভা আর রাজ্যসভা। লোকসভাতেও থাকে কি ইলেক্টেড আর নমিনেটেড, রাজ্যসভাতেও থাকে কি ইলেক্টেড আর নমিনেটেড। দু ধরনের মেম্বার কি বলা হয়? কি দুটো লোকের মেম্বার কি বলা হচ্ছে? মেম্বার অফ পার্লামেন্ট। প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট, আমি কিন্তু এটা ঝরা পাতার মতো বলে এগিয়ে যাচ্ছি কারণ এগুলো গোটাটা বলা হয়ে গেছে আমার। প্রেসিডেন্ট কি না? ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, নট এ মেম্বার অফ লোকসভা, নট এ মেম্বার অফ রাজ্যসভা। প্রেসিডেন্ট ইজ নট আ এমপি। এমপি কথাটার মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে প্রেসিডেন্ট কোনো মেম্বার অফ পার্লামেন্ট নয়। ঠিক আছে? কিন্তু কি, কিন্তু কি না, হি অর সি ইজ দ্য এক্সিকিউটিভ হেড। এবং এটাও বলা হয় যে হি অর সি ইজ নট অ্যান অর্গ্যান অফ লেজিসলেটিভ। স্বাভাবিক ব্যাপার, যে লেজিসলেচারের মধ্যে অংশগ্রহণ করছে না সে কি করতে লেজিসলেটিভ হতে যাবে? অর্থাৎ লোকসভা রাজ্যসভার মধ্যে অংশগ্রহণ করছে না, তাই সে লেজিসলেটিভ নয়। এইগুলোতে কি শর্ত? হ্যাঁ, সংজ্ঞাতে দেয়া আছে, এই দেখো এবার আসছি। তাহলে বিল থেকে অ্যাক্ট কিভাবে হয় না? কোনো একটা বিল রয়েছে, সেটা পাসড বাই লোকসভা, সেকেন্ড পাসড বাই রাজ্যসভা। মানে কোনো একটা বিল রয়েছে, বিলকে কোথায় পাঠানো হয়? প্রথম লোকসভায় পাঠালো বা রাজ্যসভায় পাঠালো, যে কোনো একটা হাউসে পাঠালো, বিলের ওপর ডিপেন্ড করে। সেটা যখন বিল পড়বো বিভিন্ন বিভিন্ন, সেগুলো আমরা পড়বো। আগে এটা বোঝো, কোনো একটা বিলকে তাহলে পাঠানো হলো কোথায়? আইদার লোকসভা ও রাজ্যসভায়, যে কোনো একটা হাউসে পাঠানো হলো প্রথমে। সেখান থেকে পাস হওয়ার পর যে দ্বিতীয়, আমাদের যে কি রয়েছে, হাউস রয়েছে, সেখানে যাবে কোথায়? সেখানে সেখানে আর কি তোর যাবে হচ্ছে বিলটা। বিলটা যাওয়ার পর তারপরে সেটা যাবে কোথায়? প্রেসিডেন্টের কাছে অ্যাসেন্ট হতে। হ্যাঁ, প্রেসিডেন্টের কাছে অ্যাসেন্ট পাওয়ার পর সেটা তৈরি হয় কি অ্যাক্ট। তাহলে কোনো একটা বিল থেকে অ্যাক্ট হওয়ার জন্য এতগুলো প্রসিডিওর ফলো করতে হয়। বেশ, লোকসভা রাজ্যসভা অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এই যে লেজিসলেটিভ অ্যাকশন ফাংশনিং। দিয়ে তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জন্য যার কার কাছে না, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টের কাছে, এটা বলা হয়। অ্যাসেন্ট মানে সম্মতি বাবা। অ্যাসেন্ট মানে হচ্ছে সম্মতি, যে আমি সই করে দিলাম। কি করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাইন করে, সিগনেচার করে, সম্মতি দেয় যে হ্যাঁ ঠিক আছে, এটাকে অ্যাক্ট বানানো যেতে পারে। অর্গানাইজেশন অফ পার্লামেন্টের মধ্যে কি কি আছে? তাহলে প্রেসিডেন্ট আছে, কাউন্সিল অফ স্টেট আর হাউস অফ দ্য পিপল। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, আপার হাউসকে বলা হয় কি কাউন্সিল অফ স্টেটস, আর লোয়ার হাউসকে বলা হয় কি হাউস অফ দ্য পিপল। ঠিক আছে? তো কাউন্সিল অফ স্টেটস আর হাউস অফ দ্য পিপল, এই যে আপার হাউস লোয়ার হাউস, এটাই হচ্ছে রাজ্যসভা। এই বলা হচ্ছে। এবং এইখানে তোমরা দেখতে পাবে এই যে 1954 the Hindi name Rajya Sabha and Lok Sabha were adopted by the Council of States and the House of the People respectively. তাহলে 1954 সালে এই রাজ্যসভা এবং লোকসভা নামটা নেওয়া হয়, এটাও পড়িয়েছি। The President of India is not a member of either House of the Parliament, মানে লোকসভারও মেম্বার নয়, রাজ্যসভারও মেম্বার নয়, and does not sit in the Parliament টু অ্যাটেন্ড ইটস মিটিংস। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কোশ্চেনে, শর্ট কোশ্চেন এখান থেকেই হয়, যে কে পার্লামেন্টের কোনো মিটিং এ অংশগ্রহণ করে না? তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ইন দ্য পার্লামেন্ট, অ্যান্ড হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। এখানে এখানে কমা না দিয়ে তোমরা লিখতে পারো বাট,
বাট হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। কেন ইন্টিগ্রাল পার্ট সেটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, কাউন্সিল অফ স্টেটস হাউস অফ দ্য পিপল ইলেক্টেড বাই এমএলএ হ্যানা ত্যানা, এটাও বোঝালাম যে কে কাকে কিভাবে পাঠায়, ওই বোঝালাম তো, না বুঝলি না যে 294টা লোক তোরা পাঠাচ্ছিস, ওই 294টা লোক থেকে তারা নিজেদের মধ্যে যে 16টা, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি অনলি এখানে, ঠিক আছে, 16টা লোক তারা নিজেদের মধ্যে ঠিক করে দিচ্ছে, অর্থাৎ এমএলএরা নিজেদের মধ্যে 16 জনকে ঠিক করে দিয়ে পাঠায় কোথায়, কাউন্সিল অফ স্টেট অর রাজ্যসভায় অর আপার হাউসে। একসাথে আমার সাথে সাথে বলতে বলতে যা, তাহলেই দেখবি কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, আপার হাউসে। আর হাউস অফ দ্য পিপল এরা হচ্ছে কি ডাইরেক্টলি ইলেক্টেড। হাউস অফ দ্য পিপল মানে লোকসভার যারা মেম্বার হয় তাদেরকে আমরাই পাঠাচ্ছি, এখানে কোনো ভুলভ্রান্তি হওয়ার জায়গা নেই, ঠিক আছে, এখানে আমরাই পাঠাই তাদেরকে একবারে ডাইরেক্টলি ইলেক্টেড করে। আর এই গোটা গল্পটা লেখা আছে কোথায়, পার্লামেন্টের ভেতরে কে আছে কে নেই সেটা গোটাটাই হচ্ছে আর্টিকেল 79-এ পড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে বেয়ার অ্যাক্ট। আর্টিকেল 79-কে বলা হয় বেয়ার অ্যাক্ট। দেখো তোমাদের সবাইকে বলে রাখি, একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান কানুন, indiankanun.com। এই indiankanun.com যে ওয়েবসাইটটা রয়েছে সেটা তোমরা ফলো করবে। যে কোনো আর্টিকেল বা যে কোনো আর্টিকেল গুগলে লেখার পরে indian.com যেটা রয়েছে kanun.com সেখান থেকে তোমরা দেখতে পারো। অথবা আরেকটা যেটা বলেছিলাম যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে আর্টিকেলগুলোকে রিভিশন দেওয়া যেতে পারে প্লে স্টোর থেকে, ফ্রিতে অ্যাভেলেবেল। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে রাজ্যসভা। আজকে আমরা রাজ্যসভা হিসেবে পড়লাম, যেটা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস। তার কম্পোজিশন আমরা দেখলাম যে টোটাল স্ট্রেংথ হচ্ছে আমাদের কত, 250। এখন কতগুলো আছে না, সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্টে 245টা মেম্বার রয়েছে। এবং এই 245টা মেম্বার কিভাবে তারা নিজেদের মধ্যে ডিভিশন মানে কিভাবে রয়েছে নিজেদের মধ্যে সেটাও আমরা দেখলাম। সেটা হচ্ছে এইভাবে, স্লাইডে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, আর 4টে জায়গা থেকে ওই দিল্লি, পুডুচেরি এবং জে বলতে জে&কে সরি, হ্যাঁ, তো এই জায়গা থেকে 4টে মেম্বারকে নেওয়া হয় রিপ্রেজেন্ট ইন দ্য ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড 12 মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। এটা নিয়ে আমি পরে আলোচনা করছি 12টা মেম্বার কোথা থেকে আসে কি না আসে, ঠিক আছে, বিকজ দে হ্যাভ দেয়ার ওন লেজিসলেটিভ কাউন্সিল অর এমএলএ। তার মানে যেটা বোঝাতে চাইলাম যে দিল্লি, পুডুচেরি এবং মানে জম্মু কাশ্মীরের নিজেদের এমএলএ রয়েছে, তাই তারা রিপ্রেজেন্ট করতে পারে কোথায়, রাজ্যসভায়। নিজেদের ওখানে লেজিসলেটিভ কাউন্সিল বর্তমান রয়েছে, তাই তারা কি করে, সেখান থেকে লোক সিলেক্ট করে কোথায় পাঠায়, রাজ্যসভায় পাঠাতে পারে। যাদের নেই তারা পাঠাতে পারে না, যেটা এতক্ষণ ধরে বোঝালাম। এবার রিপ্রেজেন্টেশন অফ সিটস 229, 229টা সিট কিভাবে ভাগ হচ্ছে না, দেখো, দ্য ইলেকশন ইজ হেল্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কথাটা তোমরা আপাতত পড়ো, এটা এখন তোমাদেরকে বোঝাবো না। এটা বোঝাবো যখন আমরা প্রেসিডেন্টের ইলেকশন পড়বো, যে প্রেসিডেন্ট কিভাবে ইলেক্ট হয়, তখন আমরা এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের কথাটা পড়বো, ঠিক আছে। তোমরা আপাতত পড়তে থাকো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা তোমাদেরকে বোঝালাম, যার আকার, আয়তন, জনসংখ্যা ওই সমস্ত ম্যাটার করে। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ইউনিয়ন টেরিটরি 4টে সিট হয়ে গেল। হ্যাঁ, এবার তোমাদেরকে এরপরে এগুই। তাহলে এত দূর বোঝা গেছে কি বোঝা যায়নি? এরপরে তাহলে এগুবো আর কি, এগুই, হ্যাঁ তাহলে এগুই, চলো। এরপর একটা জিনিস দেখো, তোমাদেরকে একটু আগে বললাম কি, যে দাদা তাহলে 238টার মধ্যে 245টা 245টা অ্যাট প্রেজেন্ট রয়েছে, তাহলে এর মধ্যে হচ্ছে 233টা হচ্ছে আমার ইলেক্টেড, আর 12টা হচ্ছে আমাদের নমিনেটেড। 12টা হচ্ছে কি নমিনেটেড। এই এতগুলো গল্প পড়ছে, এগুলো সব লেখা আছে কোথায়, কনস্টিটিউশনের আর্টিকেলে, সেটাও দেখিয়ে দেবো। তাহলে 12টা যে নমিনেটেড হচ্ছে, নমিনেটটা করে কে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কে করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, বেশ দাদা। এই নমিনেটেড মেম্বারগুলো কোথা থেকে আসে, 4টে ফিল্ড থেকে আসে। কটা ফিল্ড থেকে আসে বললাম, 4টে ফিল্ড থেকে আসে। কি কি, 8, ভেরি গুড, লিটারেচার, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস। এই 4টে ফিল্ড থেকে 12টা লোককে নেওয়া হয়।
তার মানে এটা নয় যে প্রত্যেকটা থেকে তিনটে তিনটে করেই নিতে হবে, এই চারটে ফিল্ড থেকে নেওয়া হয়। কি কি ফিল্ড? আর্ট, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সার্ভিস। এবার তাহলে তোমরা বলবে সচিন তেন্ডুলকার কোথা থেকে এলো? সচিন তেন্ডুলকার, হ্যাঁ, সচিন তেন্ডুলকার কোনো না কোনো দিন তো ইয়ে ছিলেন, মানে রাজ্যসভার মেম্বার ছিলেন, তোমরা কি জানো না জানো না? তো সচিন তেন্ডুলকার একজন নমিনেটেড মেম্বার ছিলেন, ঠিক আছে? ওনাকে নেওয়া হয়েছিল, উনি তো ক্রিকেট খেলতেন, এর মধ্যে তো ক্রিকেট কোথাও লেখা নেই। এই আর্টের মধ্যেই একটা পার্ট হচ্ছে কি প্লেয়িংস এর গুলো পড়ে, মানে হচ্ছে এর মধ্যেই রয়েছে কি ক্রিকেট রয়েছে, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য মানে একটা উদাহরণ দিয়ে তোমাদের মাথার মধ্যে আসতে পারে, অবশ্য এতটাও মাথা তোমাদের এই মুহূর্তে খাটছে না, যেটা আমার খুব দুঃখের ব্যাপার, কিন্তু তবুও আর কি ভবিষ্যতে যদি কোনোদিন খাটে তাহলে বলবে হয়তো দাদা বলেনি, তাই আগে থেকে বলে দিলাম। আটের মধ্যেই ক্রিকেটকে ওরা অন্তর্ভুক্ত করে সচিন তেন্ডুলকারকে নমিনেট করেছিলেন, কে না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে 12টা মেম্বারকে আমরা ইলেক্ট করে এই নমিনেট করে, কে করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রথম কোশ্চেন হয়ে গেল। কোথা কোথা থেকে করে? দ্বিতীয় কোশ্চেনে হয়ে গেল। সেগুলো হচ্ছে চারটে ফিল্ড থেকে, আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? হয়ে গেছে আশা করি। এরপরে এরপরে আমরা পড়ব কি ডিউরেশন অফ রাজ্যসভা। ডিউরেশন অফ রাজ্যসভা। দেখো, ডিউরেশন অফ রাজ্যসভা কথাটার মানে কি? এই যে ধর তোমাদের ডিউরেশন অফ ক্লাস 1-1.5 ঘন্টা যে তোমাদের ক্লাস করাচ্ছি, তাহলে এর একটা ডিউরেশন আছে, মানে এর যেমন শুরু আছে এর তেমন শেষ আছে। খতরনাক ব্যাপার হচ্ছে রাজ্যসভার কোনো লিমিটেশন নেই, মানে রাজ্যসভার কে কখনো ডিসলভ করা যায় না। রাজ্যসভা ডিসলভ করা যায় না, লোকসভাকে করা যেতে পারে, সেটা পরে জানবো। তাহলে ডিউরেশন অফ রাজ্যসভা হচ্ছে কি না, ইট ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন। আমি লিখিয়ে দিচ্ছি, ইট ইজ নট সাবজেক্ট, এই কথাটাই লেখা আছে তোমাদের জেরক্সে, টু ডিসলিউশন। অর্থাৎ রাজ্যসভাকে কখনোই ডিসলভ করা যাবে না। ইটস কল্ড আ পার্মানেন্ট চেম্বার। ইট ইজ কল্ড আ পার্মানেন্ট চেম্বার। অর্থাৎ যাকে ডিসলভ করা যায় না তাকেই কি বলা হয়? পার্মানেন্ট চেম্বার অর পার্মানেন্ট হাউস, বা এটাকে বলা হয় কন্টিনিউইং চেম্বারও বলা হয়। কন্টিনিউইং চেম্বারও, কন্টিনিউইং, AINUING, কন্টিনিউইং চেম্বার। তাহলে রাজ্যসভার আরো নাম আছে আর কি। তো রাজ্যসভাকে কি বলা হয়? পার্মানেন্ট চেম্বার, কন্টিনিউইং চেম্বার, নট সাবজেক্ট টু ডিসলিউশন, অর্থাৎ রাজ্যসভাকে ডিসলভ করা যায় না। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো না হয় নাই? এরপরে ডিউরেশন অফ মেম্বার্স। ডিউরেশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। তার মানে রাজ্যসভাকে যেহেতু ডিসলভ করা যায় না দাদা, তাহলে রাজ্যসভার মেম্বার যে ছোটবেলায় একবার সিলেক্টেড হয়ে গেল ছোট বয়সে, বয়সটা কত সেটাও একটা ফ্যাক্টর, সেটাও পরে আসবো, তাহলে সে তো আজন্ম থাকবে দাদা। তাই তো সমু নাকি? তাই তো মানে দাঁড়াচ্ছে যে যে জিনিসকে ডিসলভ করা যায় না, তাহলে যার ভেতরে যে ঢুকে গেল সে তাকেও ডিসলভ করা যাবে না, মানে তাকেও ছেড়ে খুঁড়ে বের করা যাবে না। তার মানে তো সেটাই দাঁড়ায় না। না, ডিউরেশন অফ মেম্বার অফ রাজ্যসভা হচ্ছে 6 বছর, এক্ষেত্রে সেটা নয়। ডিউরেশন অফ মেম্বার অফ রাজেশ 6 বছর, অর্থাৎ যারা রাজ্যসভার মেম্বার হয় তাদের ডিউরেশন হচ্ছে ক বছরের? 6 বছরের, ঠিক আছে? এবং এর সাথে মনে রাখবে এভরি 2 ইয়ার, এভরি 2 ইয়ার্স, মানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3, 1/3 মেম্বার্স অফ রাজ্যসভা এরা কি হয়ে যায়? রিটায়ার্ড হয়ে যায়।
মানে তাদের টেনিওর কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 6 বছর ফিল আপ হয়ে যায়। সেটা মনে রাখার দরকার নেই। তোমরা কি মনে রাখবে? ডিউরেশন অফ মেম্বার অফ রাজ্যসভা হচ্ছে 6 বছর। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার অফ রাজ্যসভা কি হয়ে যায়? রিটায়ার্ড করে যায়। এবং এখানেও গল্প আছে, এইটুকু আগে বুঝলি কিনা বল, নাহলে আমি বাকি গল্পটা বলতে পারবো না। তাহলে রাজ্যসভার কোনো ডিউরেশন হয় না, রাজ্যসভার মেম্বারদের ডিউরেশন হচ্ছে 6 বছর, এবং প্রত্যেক 2 বছর অন্তর অন্তর যাদের 6 বছর টেনিওর কমপ্লিট হয়ে যায় তাদের তাদের সংখ্যাটা প্রায় 1/3 এর কাছাকাছি গিয়ে দাঁড়ায় আর কি। 1/3 অফ দ্য টোটাল হাউস আর কি, স্ট্রেংথ। হ্যাঁ, মানে হচ্ছে ওই 200 কতগুলো আছে, 245টার মতো আর কি। হ্যাঁ, মোটামুটি 81 জন মেম্বার, প্রায় 81 না হলে 82 জন মেম্বার কি হয়, 81 জন আর কি, নট 82 জন, 81 জন মেম্বার কি হয়ে যায় প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তারা রিটায়ার্ড করে যায়। প্রেজেন্ট সিনারিওর কথা বলছি আর কি। তারা রিটায়ার্ড করে যায় কেন না, তাদের 6 বছরের টেনিওর কমপ্লিট হয়ে যায়। এইটুকু বোঝা গেল কি গেল না আগে বল? এইটুকু বোঝা গেছে। এবার ধরেলে ধরেলে ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন গেল? 16 জন। গিয়েছিল কি যায় নাই? গিয়েছিল না যায় নাই? এবার তো 16 জনারই কি টেনিওর একসাথে 6 বছরের জন্য শেষ হয়ে গেছে, এরকম কোনোদিন হবে? হলে হতে পারে, আজ পর্যন্ত হয় নাই। হলে হতে পারে, আজ পর্যন্ত হয়নি। আমি বোঝাতে চাইছি এটাই, যে ধর 16 জনকে আমরা পাঠিয়েছিলাম, তুই পাঠিয়েছিলি সমু, 16 জনের মধ্যে 6 জনের বা 7 জনের টেনিওর শেষ হয়ে গেছে, মানে 7 বছর 6 বছরের টেনিওর শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার তাহলে তাদেরকে কি করতে হবে? রিটায়ার করতে হবে। ধর তাহলে তাহলে রিটায়ার্ড করতে হবে। তাহলে রিটায়ার্ড হয়ে গেলে 7 জন আর কি যদি রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ডের যে পার্সন গুলো রয়েছে তাদেরকে তো আবার পাঠাতে হবে, তাদের জায়গায় অন্য লোককে পাঠাতে হবে, অর্থাৎ আবার নতুন করে 7 জনকে পাঠাতে হবে নাকি? হ্যাঁ কি না? নিয়ম কি বলে? নিয়ম তো এটাই বলে যে যারা রিটায়ার্ড হয়ে গেল তাদের জায়গায় নতুন রিপ্লেসমেন্ট হিসেবে 7 জন আসবে। ক্লিয়ার হলো কি হলো না? এইটুকু বোঝা গেছে। এবার ধর একটা ঘটনা আমি তোদেরকে বলি, এবার আমি তোদেরকে একটা ঘটনা বলি। ধর 2025 সালেই বিধানসভার ইলেকশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। খুব মন দিয়ে শোন এই গল্পটা। ওয়েস্ট বেঙ্গলে 2025 সালে বিধানসভার ইলেকশন হয়েছে। এই 2025 সালেই 7টা মেম্বার, ধর 2025 সালে না করে তোদেরকে আরেকটু ঘোলাই, আরেকটু শক্ত করে দিই, 2026 সালে তাহলে বিধানসভাতে তো কি 16 জন পাঠিয়েলি? তো 16 জন যাদের পাঠিয়েছিলি, বিধানসভা থেকে যতজনকে পাঠানোর দরকার তাদেরকে পাঠিয়েছিলি, ধর স্বাভাবিক পাঠিয়েছিলি। 2026 সালে রাজ্যসভাতে যারা ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের মধ্যে ওই 7 জনের টেনিওর শেষ হয়ে গেল, তারা রিটায়ার্ড হয়ে গেল, তাহলে নতুন 7 জন তাদেরকে তো পাঠাতে হবে, তাই তো সমু? তাহলে এবার সমু ভাবলো নতুন 7 জনকে পাঠাতে হবে, আর একটা ইলেকশন করাবি নাকি তোরা? আবার কি ইলেকশন হবে নাকি এই নতুন 7 জনের জন্য? না। কেন না, এই যে 294টা লোক আমরা এইখানে সিলেক্ট করে নিলাম না বিধানসভায়, এখান থেকেই তো 16 জনকে পাঠানো হয়েছিল, একই না? এই 16 জন বাদ দিয়ে তো আরো অনেক কটা মেম্বার রয়েছে রে বাবা এখানে। তখন তাদের মধ্যে থেকে আবার নতুন 7 জনকে কি করা হবে? সিলেক্ট করানো হবে, দিয়ে সিলেক্ট করে এই রিটায়ার্ড পার্সনের জায়গায় রিপ্লেস করা হবে, অর্থাৎ নতুন করে আর ইলেকশন করানোর দরকার নেই। বোঝা গেল না? বোঝা গেল না? আরেকবার বলবো। তুই তো বেসিকের ক্লাস করছিলি না। তাহলে 2025 সালে ধর বিধানসভার ইলেকশন হয়েছিল, সেখানে আমরা 294 জনকে ভোট দিয়ে ইলেক্ট করেছিলাম, তাদের মধ্যে থেকে 16 জনকে ধর বিধানসভায় পাঠিয়েছিলি। এবার এই মধ্যে থেকে 16 জনকে না হলেও যতজনকে পাঠানোর দরকার পাঠিয়েছিলি, যতজনকে পাঠানোর কারণ হচ্ছে এইটাই, যে বলার পেছনে কারণ হচ্ছে এটাই যে যতগুলো সিট ভ্যাকেন্ট হয় ততগুলোকেই পাঠাতে হয়, ঠিক আছে? তো যাই হোক, তাহলে 7 জন ধর 2026 সালেতেই রিটায়ার্ড করে গেল, তাহলে 7 জনের জন্য কি আবার তোরা নতুন করে ইলেকশন করবি? না, তোদের কাছে তো অলরেডি 294 জন রয়েছে রে বাবা।
এই 294 জনের মধ্যে থেকেই নতুন করে 7 জনকে তারা নিজেদের মধ্যে ইলেক্ট করবে, এই 7 জনকে আবার নতুন করে রিপ্লেস করবে রাজ্যসভায়। বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল আশা করি। এইভাবেই প্রসেসটা চলতে থাকে, এইভাবেই প্রসেসটা চলতে থাকে এবং ঘুরতে থাকে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলি, এই যে 6 বছরের যে টেনিওর রয়েছে, এটা কোথায় আছে জানো? এটা হচ্ছে পিপল, মানে রাজ্যসভার লোকেদের যে মেম্বার, সেটা হচ্ছে 6 বছর। এটা কোথায় লেখা আছে না? এবং এই যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর, ওটা নয়, এই 6 বছরের যে টেনিওর হবে, এটা কোথায় লেখা আছে জানো? এটা সংবিধানে লেখা নেই কোথাও, এটা লেখা আছে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। এটা মনে রেখে দিই যে 6 বছরের টেনিওর যেটা হয় সেটা লেখা আছে কোথায়? অ্যাকর্ডিং টু পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। ঠিক আছে, বোঝা গেল। এরপর একটা কথা তোমাদেরকে আরো বলি, এই যে এতগুলো কথা তোমাদেরকে বললাম, কোথায় পেলাম কি না পেলাম সেটা তো আমি তোমাদেরকে আগে আগে দেখিয়ে দিই, নাকি বলতো? দেখিয়ে দিই, চ। এই যে not subject to dissolution, continuing chamber, permanent house, end of every 2 years 1/3 member will be compulsorily retired, আর each member has 6 years of term, people representation act 1951। এটা এটা আপাতত পরে পড়বি তোরা, এখন দরকার নেই, এইটাকে পড়। এত যে গল্প তোমাদেরকে আমি বললাম না রাজ্যসভা সম্পর্কে, আসল কথাটাই তোমাদেরকে বলিনি। রাজ্যসভার যে আর্টিকেল নাম্বার সেটা কত না, সেটা হচ্ছে আর্টিকেল 80, আর্টিকেল নম্বর 80। 79 পড়িয়েছিলাম না পার্লামেন্ট, এরপরে 80 পড়াচ্ছি। আর্টিকেল 80-তে লেখা আছে, এই যা পড়ালাম সব লেখা আছে আর্টিকেল 80-তে। দেখো কি বলছে আর্টিকেল 80 অফ দ্য কনস্টিটিউশন, কম্পোজিশন অফ কাউন্সিল অফ স্টেটস, অর্থাৎ রাজ্যসভা বা আপার হাউস। কি লেখা আছে? আমি কিন্তু সাব ক্লজ ধরে ধরে জিজ্ঞেস করবো প্রত্যেকজনকে। 80 এটাকে বলা হয় আর্টিকেল, মানে এটা হচ্ছে ক্লজ, আর এটাকে বলা হয় সাব ক্লজ। ঠিক আছে, বা এটাকে আর্টিকেল বলতে পারিস, এটাকে বলা হয় সাব আর্টিকেল, আপাতত সাব আর্টিকেল বলি বোঝ। 80 ক্লজ 1 বা ক্লজ বলেও বলতে পারিস। কি বলছে? দ্য কাউন্সিল অফ স্টেটস কনসিস্ট অফ, সাব ক্লজে কি বলছে? 12 members to be nominated by the president in accordance with the provision of clause 3। এই ক্লজ 3 প্রভিশন কি বলছে বাবা? ক্লজ 3 প্রভিশন বলছে the members to be appointed by the president under sub clause A, যেটা এইমাত্র পড়লাম, of clause 1 shall, অর্থাৎ মাস্ট, consist of person having special knowledge, অর্থাৎ যাদের স্পেশাল নলেজ আছে, or প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অর যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, ইন রেসপেক্ট অফ সাচ ম্যাটার, এই ম্যাটারগুলো সম্পর্কে, অ্যাজ ফলোইং, নেমলি কি কি? লিটারেচার, সায়েন্স, আর্ট, সোশ্যাল সার্ভিস। অর্থাৎ যাদের যাদের যে সমস্ত লোকের এই সমস্ত বিষয়ে স্পেশাল নলেজ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকেই নমিনেট করা হবে, এবং নমিনেট করবে কে? প্রেসিডেন্ট। এইটাই তো বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে, সেটা লেখা আছে কোথায়? আর্টিকেল 80 ক্লজ 1 সাব ক্লজ এ, আবার 80 ক্লজ 3-তে ডিটেলসে লেখা আছে। ঠিক আছে, তাহলে কি বললো 80 ক্লজ 1? আবার একবার পড়ি। দ্য কাউন্সিল অফ স্টেটস কনসিস্ট অফ 12 member of the nominated by the president in accordance with the provision of clause 3। তাহলে প্রভিশনটা লেখা আছে 80 সাব ক্লজ 3-তে, আর নমিনেট করা হবে সেটা লেখা আছে কোথায়? 80 ক্লজ 1 সাব ক্লজ এ। কি বললাম কথাটা? 80 ক্লজ 1 সাব ক্লজ এ। ঠিক আছে, এন্ড আর কি লেখা আছে? এন্ড বি, সাব ক্লজ বি কি বলছে? not more than 238 representative of the states and of the union territories। মানেটা একটু বুঝিয়ে দিই। মানেটা হচ্ছে কি?
ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে আমাদের রাজ্যসভার 250টা, অ্যাট প্রেজেন্টে 245টা ছিল, ঘোড়ার ডিম যা আছে থাক। এই 250টার মধ্যে 12 জনকে যদি নমিনেট করে দেওয়া হয়, বিয়োগ করলে তোরা কত পাস? 238। তাহলে এই ওটাই বলেছে যে 238টার বেশি ক্রস করা যাবে না। অ্যাট প্রেজেন্টে 245 আছে বলে তাদের হচ্ছে এই যে ভাগটা তোদেরকে দেখিয়েছিলাম মনে হয় এখানে, এইটা। কিন্তু যদি 250টাই থাকতো, তাহলেও আমরা 238টার বেশি না তো ইলেক্টেড মেম্বার পাঠাতে পারতাম, তাহলে ইলেক্টেড মেম্বার 238টার বেশি আমরা পাঠাতে পারবো না। কোথা থেকে? স্টেট প্লাস ইউটি থেকে। ওটাই ওখানে লেখা আছে যে 238টার বেশি লোক তোমরা এখানে পাঠাতে পারবে না। 38 কোথায় গেল রে? 238 রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেটস অ্যান্ড অফ দ্য ইউনিয়ন টেরিটরি। তাহলে আর্টিকেল ক্লজ 1 বোঝা গেল কি লেখা আছে, না বোঝা গেল না? ক্লজ 2 কি বলছে? দ্য অ্যাবলিশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস, অর্থাৎ রাজ্যসভা, টু বি ফুলফিল করতে হবে বাই দ্য রিপ্রেজেন্টেটিভ দ্বারা অফ দ্য স্টেট, তাহলে স্টেটের রিপ্রেজেন্টেটিভ দ্বারা, অ্যান্ড অফ দ্য ইউনিয়ন টেরিটরি রিপ্রেজেন্টেটিভ দ্বারা, শ্যাল বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন ইন দ্যাট বিহ্যাভ কন্টেন্ট উইথ দ্য ফোর্থ শিডিউল। এটা বলা হয়নি। দেখো তোমাদের সংবিধানের ফোর্থ শিডিউলে আছেটা কি সেটাকে জানতে হবে। না, তোমাদের সংবিধানের যে ফোর্থ শিডিউল রয়েছে বা ফোর্থ শিডিউল অনেকে বলে, লেখা আছে অ্যালোকেশন অফ সিট, অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা। এই যে আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে 16টা যাবে, এটা আমি পেলাম কোথায়? লেখা আছে কোথায়? এই ফোর্থ শিডিউলে। সেরকম ভাবে বললাম ইউপি থেকে 31টা যাবে, কোথায় লেখা আছে? ফোর্থ শিডিউলে লিখে দেয়া আছে কোথা থেকে কটা যাবে, আমাদের ঠিক করার দরকার নেই, সংবিধানে লিখে দেয়া আছে কটা থেকে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে 16টা যাবে, ইউপি থেকে 31টা যাবে, গোয়া থেকে একটা যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গোয়া থেকে গোয়া যারা নতুন তাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোদের তোদের এটা পড়িয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে 16টা, না না না, তাহলে ইউপি থেকে 31টা, ওয়েস্ট বেঙ্গল থেকে 16টা, গোয়া থেকে একটা। এই যে আমি কথাগুলো বলছি বা আরো যে জিনিসপত্রগুলো, জম্মু কাশ্মীর থেকে হচ্ছে কটা? একটা। দিল্লি থেকে হচ্ছে কটা? দুটো। এই যে আমি কথাগুলো বলছি, আমি কি মন গড়া কথা বলছি না গুগল খুলে সার্চ করে বলছি? না, আমি বলছি ফোর্থ শিডিউলে এই নাম্বারগুলো লিখে দেয়া অলরেডি আছে যে কোন স্টেট থেকে কতগুলো যাবে, কোন ইউনিয়ন টেরিটরি থেকে কতগুলো যাবে। এটা পরিষ্কার ভাষায় লিখে দেয়া আছে কোথায়? অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা লিখে দেয়া আছে ফোর্থ শিডিউলে। এই যে ফোর্থ শিডিউলে যে নাম্বারগুলো লিখে দেয়া আছে সেই অনুযায়ী লোক পাঠাতে হবে, তার বেশিও না তার কমও না। অর্থাৎ আমার মনে হলো কালকে ধর আমি টুইঙ্কেলকে বানিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার। টুইঙ্কেল বললে আমার পাড়ার যতগুলো লোক আছে সালা সব কটাকে পাঠাবো, তাই তো টুইঙ্কেল? না না, আমি বলছি পাঠিয়ে দেবো, সব কটাকে পাঠিয়ে দেবো। ধর দীপাবলিকে পাঠিয়ে দিলাম লোকসভায়, লোকসভায় বললাম 42টা, ঘোড়ার ডিম 42টা রেখেছে, যতগুলো আছে সব কটাকে পাঠাবো। ওর যা যা পরিচিত যতগুলো লোক আছে, অর্থাৎ আমরাও তাদের মধ্যে পড়ি, আমাদের সবাইকে ধরে ধরে পাঠিয়ে দিলে ও দা সিএম হয়ে গেল। না, দিয়ে দেখা গেলো সিটটা ক্রস করে গেল বা ফিল আপ হলো না, যে কোনো একটা ঘটনা হতে পারে। তাহলে আমার কথা হচ্ছে কোন জায়গায় যে মন করলেই ওরা পাঠাতে পারবে না। কেন? সিট সংখ্যা বেঁধে দেয়া আছে কোথায়? ফোর্থ শিডিউলে। বোঝা গেল না বোঝা গেল না কি বলতে চাইলাম? আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা কি বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ হুদে রে, চল। এত গলার জোরে চেঁচাচ্ছি, বাড়ির লোকে পেঁদাবে এবার। কোথায় অফ হয়ে যাচ্ছে? তোদের হচ্ছে, তোদের ফোনের ডিস্টার্ব, তোর নেটওয়ার্ক প্রবলেম আছে। তাহলে 80 সাবক্লস 2 তে ওইটাই লেখা আছে যেটা আমি তোমাদেরকে বললাম যে ফোর্থ শিডিউলে যে কটা সিটের সংখ্যা বলা আছে সেই কটা সিটই রিপ্রেজেন্ট করা যাবে। আর্টিকেল 80 সাবক্লস 4 কি বলছে?
Now the representative of each state in the council of states shall be elected, shall be মানে must be elected by the elected member of legislative assembly। একটু আগেই যেটা বললাম যে তোমরা এখানে নিজেরা ডাইরেক্টলি ইলেকশন করে পাঠাতে পারছো না, তাহলে তোমরা 292-94 জনকে পাঠাইলে, ওই পাঠানো লোকগুলোর মধ্যে থেকে ওরা নিজেরা 16 জনকে সিলেক্ট করেছে। ওই সিলেক্ট করা 16 জনই যাবে কোথায়? রাজ্যসভা। আমি যেটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। এই যে কথাটা আমি বললাম যে তোমরা পাঠাতে পারছো না, অর্থাৎ 294 জন হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড, কিন্তু যারা রাজ্যসভায় যাচ্ছে তারা হচ্ছে কি ইনডাইরেক্টলি ইলেক্টেড। ইনডাইরেক্টলি ইলেক্টেড, নট বাই আস, বাই দ্য এমএলএস। সেইটা লেখা আছে 80 সাব ক্লজ 4-এ। The representative of each state in the council of states shall be elected by the elected member of legislative assembly। যাদেরকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেক্টেড করে পাঠিয়েছিলাম তারা ইলেক্টেড করবে অফ দ্য স্টেট। এবং কিভাবে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। বোঝার দরকার নেই, তোমাদেরকে বোঝায় নাই। সিঙ্গেল শুধু মুখস্থ রেখে দেবে যে তাদেরকে পাঠানো হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, যেটা আমি বুঝিয়েছি, আকার আয়তন জনসংখ্যা হেনা তেনা অনেক কিছু নির্ভর করে। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আমি তোমাদেরকে বোঝাইনি, ওটা শুধু মুখস্থ রেখে দাও যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে পাঠানো হয়। ক্লিয়ার? এবার 80 সাব ক্লজ 5 কি বলছে না, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিয়ন টেরিটরি ইন দ্য কাউন্সিল অফ স্টেটস শ্যাল বি চুজেন ইন সাচ এ ম্যানার পার্লামেন্ট মে বাই ল প্রেসক্রাইব। অর্থাৎ এইখানে ঘেটে দিল। এতক্ষণ ধরে সব যা যা পড়েছিলাম সব রুলের মধ্যে পড়ে, এই রুলগুলো আমরা পড়লাম, এই আর্টিকেলগুলো আমরা পড়লাম, এর মধ্যে সব লেখা ছিল। বলছে কোনোদিন যদি পরিবর্তন করতে হয় কাকা, সংবিধান সবসময় কি শেষ নেই সংবিধানের, সংবিধান কখনো এন্ড নয়। সংবিধান হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে এন্ডলেস প্রসেস আর কি, বুঝলে তো? সে সবসময় শিখছে, সব সংবিধান সবসময় নিজেও শিখছে, আমাদেরকেও শেখাচ্ছে। তো বলছে যদি কোনোদিন ধর পশ্চিমবঙ্গের ধর এরকম হলো, তোরা জানিস যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে পাঠানো হয়, খুব ভালো করে বোঝ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই পাঠানো হয়। অর্থাৎ এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ও তো যা রয়েছে রয়েছে, আমি বলছি প্রপোর্শনাল। অর্থাৎ এটার মধ্যে একটা ভাইটাল ফ্যাক্টর হচ্ছে কি আমাদের সেন্সাস, অর্থাৎ জনসংখ্যা, হ্যাঁ কি না? হঠাৎ করে বর্ধমানের জনসংখ্যাই ধর বেড়ে গেল, বর্ধমানের জনসংখ্যা ধর বেড়ে গেল, কার কার জন্য বাড়লো? তরিতের জন্য বাড়লো, সমুর জন্য বাড়লো, স্বর্ণদ্বীপের জন্য বাড়লো, আফুরের জন্য বাড়লো, আর এক সৌরভ রয়েছে তার জন্য বাড়লো, সবির রয়েছে তার জন্য বাড়লো। তোদের জন্য ধর জনসংখ্যা বেড়ে চলে গেল কোথায়? 70 কোটি। 7 কোটি করে দিই, 70 কোটি বলে বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। শুধু বর্ধমানের জনসংখ্যাই হয়ে গেল 7 কোটি টাকা, এই 7 কোটি লোক। ওয়েস্ট বেঙ্গলের দিয়ে টোটাল জনসংখ্যা বেড়ে চলে গেল কোথায়? 20 বা 25 কোটিতে। কেন বোঝাচ্ছি ভালো করে বোঝাই। এবার তোরা পাঠাচ্ছিলি ওয়েস্ট বেঙ্গল, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছিল 16 জন, তখন জনসংখ্যা ছিল ধর 10 কোটি, এখন জনসংখ্যা বেড়ে হয়ে গেছে 25 কোটি। এবার তোরা আমাকে বলতো যে কাজটা 16 জনে হয়ে যাচ্ছিল সে কাজটা কি আর 16 জনে হবে? স্বাভাবিক জেনারেল নলেজ, কি কাজ কি না কাজ ওসব মাথার মধ্যে থেকে এখন আউট করতে। আমি শুধু এইটুকু জানতে চাইছি যে কাজটা 10 কোটি লোকের জন্য 16 জন করছিল, সেই কাজটাই 25 কোটি লোকের জন্য 16 জন করবে? পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? 16 জায়গায় তখন বাড়িয়ে আমাকে 22 জন পাঠাতে হবে বা 30 জন পাঠাতে হবে। অর্থাৎ ফোর্থ স্কেডিউলে যে লেখা ছিল, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জনকে পাঠাতে হবে, সেটা তখন পরিবর্তন করে 22 জন করতে হবে, বা যেটা ওদের প্রয়োজন মনে হবে সেটা ওরা করবে, এবং সেই অনুযায়ী তখন আমরা লোক পাঠাবো। সবাই কি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তাহলে এই যে 16 জন থেকে বাড়িয়ে 22 জন করবে, এটা কি আমি তুই গিয়ে করে দিয়ে আসবো? কেউ তো করবে না। করবে কে? পার্লামেন্ট। করবে কে? পার্লামেন্ট।
অ্যামেন্ডমেন্ট করুক বা যে কোনো যা খুশি যেভাবেই করুক, করবে কে? পার্লামেন্ট। এবং সেটাই তখন কি হয়ে যাবে? আইন হয়ে যাবে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে 22 জন পাঠানো হলো। অর্থাৎ যদি কোনো পরিবর্তন করতে হয় লোকসভার সিটের ক্ষেত্রে, রাজ্যসভা পড়াচ্ছি, তাহলে রাজ্যসভার সিটের ক্ষেত্রে বা অ্যালোকেশন অফ সিটের ক্ষেত্রে সেটা করবে কে? পার্লামেন্ট। এখানে তোমার আর আমার কোনো হাত নেই। বলার মানে হচ্ছে এখানে মমতা ব্যানার্জিরও কোনো হাত নাই, অর্থাৎ রাজ্য সরকারেরও কোনো হাত নেই। করবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট। সেটাই আর্টিকেল 80 সাবক্লজ 5 বলছে, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরি ইন দ্য কাউন্সিল অফ স্টেটস শ্যাল বি চুজেন ইন সাচ এ ম্যানার পার্লামেন্ট মে বাই ল প্রেসক্রাইব। স্টেটের ক্ষেত্রেও, নট অনলি শুধু ইউনিয়ন টেরিটরি, স্টেটের ক্ষেত্রে। বোঝা গেল না বোঝা গেল না আগে বল? বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ অতটাই থাকবে। আচ্ছা, তাহলে এই ছিল তোদের আজকে মোটামুটি 4-5 পারা পড়াতেই এত কষ্ট হচ্ছে। যাই হোক, আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আবার তাহলে আমরা নেক্সট দিন এই পলিটি নিয়ে আলোচনা করব।